আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। এমএসটি বেসিক সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি মেহেদী হাসান তুহিন, তোমাদের তুহিন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি কমার্স শাখা যারা আছো বিজ্ঞান বইয়ের এমসিকিউ পার্টটা নিয়ে। যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা অতি সন্নিকটে দরজার কাছে করান আসছে, সেহেতু আমাদের এই কম সময়ে কিভাবে এমসিকিউতে 30-এ 30 মার্ক তোলা যায় সেই বিষয়ে আজকে আমরা একটা সাজেশন নিয়ে আসছি। এই সাজেশনটা হচ্ছে তোমাদের বইয়ের অনেক এমসিকিউ আছে, গাইডে বা বইয়ে অনেক এমসিকিউ আছে। এখান থেকে আমি সাজেশন তৈরি করছি তোমাদের জন্য। মাত্র 399টা সাজেশন আছে, 399টা এমসিকিউ আছে এখানে। এই 399টা এমসিকিউ কেউ যদি ভালোকে আয়ত্ত করতে পারে তাহলে ইনশাআল্লাহ 30-এ 30 মার্ক তোলা তার পক্ষে সম্ভব। এটা আমরা এখন তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও এই 399 থেকে এমসিকিউ থেকেই 399 এমসিকিউ থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন থাকবে। এখন এটা তোমাদের কাছে অবিশ্বাস্যকর মনে হলেও তোমরা যদি পরীক্ষা দিয়ে এসে তারপর আমার সাথে যোগাযোগ করবে, যদি কমন না পড়ে তাহলে সেটার কথা আমার উপর রেখে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা অনেক আমি হাতে লিখে তোমাদের জন্য এটা তৈরি করেছি। এখানে তোমার নির্ভুল ভাবে যতগুলো এমসিকিউ আছে সবগুলো তুমি শেষ করতে পারবে। আমি যদি কারো তোমার পিডিএফ লাগে আমাকে নক দিবে। আমাদের এমএসটি বেসিক সায়েন্সের যে ফেসবুক পেজ আছে সেখানে তুমি আমার সাথে যোগাযোগ করে আমাদের পিডিএফটা সংগ্রহ করতে পারবে। ওকে, আর আরেকটা কথা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই সাবস্ক্রাইব করে দিলে তোমার যে ভিডিওগুলো সারা হবে অবশ্যই তোমার ফোনে সবার আগে চলে যাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে করে তোমার সাথে সাথে ওই বন্ধুটা উপকৃত হয়। ওকে, আচ্ছা, আজকে বেশি একটা কথা বলবো না। তোমার আমরা প্রত্যেকটা আমরা ভিডিওটা 3টা পার্টে ভাগ করব। এখানে 150টা বা 100টা এরকম থাকবে। যদি তোমার ফুলি দিতে চাই তাহলে তোমার বোরিং হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি চাই না যে বোরিং হয়ে যাও। মনোযোগ দিয়ে ক্লাসটা করো। 150 এমসিকিউ প্রথম পার্টে, তারপর 100, এরকম 150 এরকম ভাবে এমসিকিউ গুলো শেষ করব। ওকে, আর এখানে একটা কথা এখানে আমরা ওই উদ্দীপকের যে আকারে যে প্রশ্নগুলো থাকে এগুলো দেওয়া হয় নাই। ঠিক আছে, উদ্দীপকের আকারে প্রশ্নগুলো আছে। একটা কথা কি, নাই মামার সাথে কানা মামা ভালো। তার উদ্দীপক 10টা পরে আমার যে সময় নষ্ট হবে ওই সময় আমি আরো 10টা এমসিকিউ শেষ করতে পারবো। তার উদ্দীপক গুলো আসবে যদি তুমি 10টা এমসিকিউ শেষ করতেছো, বা একটা বইয়ের যেগুলো এমসিকিউ বা একটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। আমার এমসিকিউ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। আর একটা বইয়ের যে এমসিকিউ গুলো শেষ করতেছি আমি, এই শেষ করার মাঝখানে তোমার ওই উদ্দীপক গুলো আমি পেয়ে যাব। ঠিক আছে, তাই আমি উদ্দীপক বেশি একটা দেইনি। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া হয়েছে বহুপতি, আর উদ্দীপক গুলা আর একটু বই থেকে গাইড থেকে জ্বালাই করে নিবা, আর বাকিগুলো দেওয়া হয়েছে। ওকে, ইনশাল্লাহ যদি এই 400 এমসিকিউ কেউ মনোযোগ সহকারে পড়তে পারে, যদি আয়ত্ত রাখতে পারে, ইনশাল্লাহ সে 30-এ 30 পাবে। ওকে, আমি আবার বলছি 30-এ 30। ঠিক আছে, যদি কমন না পড়ে আমার কাছে আমার এমএসটি বেসিক সায়েন্সে মেসেজ দিয়ে বলবা যে স্যার কমন পড়েনি। ওকে, তাহলে আজকের কথা বলবো না, চলো আমরা মেইন টপিকে চলে যাই। তাহলে দেখো, অধিক কাঙ্ক্ষিত এবং আমাদের যে সাজেশনটা অনেক প্রয়োজন ছিল সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এখান থেকে 399টা এমসিকিউর মাঝখানে আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। যে প্রথম পর্ব যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তাহলে আমরা এই এমসিকিউ ভালো করে আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ তোমাদের সবচেয়ে ভালো একটি রেজাল্ট হবে ইনশাল্লাহ এমসিকিউর উপর। যে আগে যে এমসিকিউর প্রতি একটা বয় থাকতো সেই বয়টা ইনশাল্লাহ কেটে যাবে। ইনশাল্লাহ ভরসা রেখে শুধু পড়াশোনা করবা। দেখো, আমরা এসএসসি বিজ্ঞান বইয়ের প্রথম যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি সেটা সেকেন্ড পেপার, বিজ্ঞানের সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করতেছি। তাহলে দেখো, তোমাদের সুবিধার জন্য আমরা এমসিকিউ গুলা আমি সঠিক আনসার দিয়ে রেখেছি। দেখো তাহলে, প্রথমটা বলছে যে মানবদেহের শতকরা কত ভাগ পানি থাকে? 65 থেকে 70 ভাগ। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। 1 ঘনমিটার পানির ভর কত? 1 ঘনমিটার পানির ভর 10⁻³ কেজি। যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় গলনাঙ্ক। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ 7।
বিশুদ্ধ পানির ধর্ম কোনটি? বর্ণহীন। বিশুদ্ধ পানির ধর্ম বর্ণহীন। পানির অণুর আকৃতি কেমন? পানির অণুর আকৃতি কৌণিক। পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস। পানির সর্বোচ্চ ঘনত্ব কত? পানির সর্বোচ্চ ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব। 1000 কেজি মিটার পার কিউব হচ্ছে পানির সর্বোচ্চ ঘনত্ব। আচ্ছা, তোমরা হচ্ছে যারা ভিডিওতে দেখতেছো অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো 10 নাম্বার, কোন উদ্ভিদ মাটি ও পানি উভয় জায়গায় জন্মায়? কেশরদাম। আচ্ছা, কেশরদাম উদ্ভিদ আর কলমি উদ্ভিদ হচ্ছে মাটি, কেশরদাম উদ্ভিদ মাটি ও পানি উভয় জায়গায় জন্মায়, কেশরদাম আর কি কলমি উদ্ভিদ। ওকে, জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর মান কত? তাহলে জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য পিএইচ এর মান হচ্ছে 6 থেকে 8। আচ্ছা, অনেক সময় আমাদের আসে যে পিএইচ কাকে বলে। আচ্ছা, আমি এজন্য ক খর জন্য আমি সাজেশন দিব। তোমাদের হচ্ছে ক খ আর সৃজনশীলের জন্য সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে এজন্য তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো দেওয়া হবে। ওকে, তাহলে জলজ উদ্ভিদ বেঁচে থাকার জন্য পিএইচ হচ্ছে 6 থেকে 8। জলাভূমিতে ডিম কখন নষ্ট হয়ে যায়? জলাভূমিতে ডিম নষ্ট হয়ে যায় যখন পিএইচ এর মান 5 এর কম থাকে। তাহলে পিএইচ জিনিসটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে হচ্ছে পিএইচ বলা হয়। আচ্ছা, পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? পানির ঘনত্ব হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল। পিএইচ খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহে থেকে কোনটি বাইরে চলে আসে? ক্যালসিয়াম। এটা হচ্ছে ক্যালসিয়ামের সংকেত, ক্যালসিয়াম বাইরে চলে আসে। ভূপৃষ্ঠে ফ্রেশ ওয়াটার এর পরিমাণ কত? ভূপৃষ্ঠে ফ্রেশ ওয়াটার এর পরিমাণ হচ্ছে 1%। ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? ব্লিচিং পাউডার হচ্ছে সংকেত হচ্ছে Ca ব্র্যাকেটে OCl Cl। বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়? ক্লোরিনেশন। বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়? ক্লোরিনেশন। ওকে, বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি দ্বারা? বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা। আমাদের এখন বন্যা হচ্ছে, তাহলে আমরা জানতে পারতেছি যে সোডিয়াম হাইপোক্লোরাইড দ্বারা কি করা হয়? বন্যার পানি বিশুদ্ধ করা হয়। ওকে, 20 নাম্বার, আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটির নাম কি? ইরি। মরা হ্রদটির নাম হচ্ছে ইরি। কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়? পারদের কারণে। পারদ যদি হয় তাহলে মস্তিষ্কে বিকল হয়ে যায়। পানিতে নিচের কোনটি মাত্রাতিরিক্ত উপস্থিতি পাকস্থলীর রোগ সৃষ্টি করে? আর্সেনিক। পানিতে যদি আর্সেনিকের পরিমাণ বেশি থাকে তাহলে পাকস্থলীর রোগ সৃষ্টি হয়। আচ্ছা, পানির যে ধর্ম প্রদর্শন করে, তাহলে আমাদের অপশন আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা। পানির ধর্ম প্রদর্শন করে তিনটাই, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা। জলজ উদ্ভিদ সমূহ টুপাপানা, শেওলা, কলমি। জলজ উদ্ভিদ সমূহ টুপাপানা, কলমি, শেওলা তিনটাই আছে। বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন, তড়িৎ বহন করে না, নিরপেক্ষ হয়। কোনটা? নিচের কোনটি সঠিক? সবগুলাই সঠিক। তারপর হচ্ছে 1 সিসি পানির ভর কত? 1 সিসি পানির ভর হচ্ছে 1 মিটার। 1 সিসি পানির ভর 1 মিটার। ওকে, সমুদ্রের উচ্চতা 2 মিটার বাড়ালে বাংলাদেশে কি পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে? সমুদ্রের উচ্চতা 2 মিটার বাড়ালে বাংলাদেশের 1.5 পরিমাণ এলাকা হচ্ছে পানির নিচে চলে যাবে। ইটিপি এর পুনরূপ কি? ইটিপি এর পুনরূপ হচ্ছে ইফেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা, কোন নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে? হামকোরা নদী। হামকোরা নদী বন্যা বাঁধের জন্য মারা গেছে। এখন এই জায়গায় আরো মারা গেছিল হরিহর, মরি, সাপ। এখন এগুলো দিয়ে আসলে তোমরা যত করে পারো সেগুলো আমি লিখে দিয়েছি। কি কি নদী মারা গেছে? হামকোরা, হরিহর আর মরি, সাপ। আচ্ছা, আর শুকিয়ে গেছে কোন কোন নদী? শুকিয়ে গেছে মনোজ, কুমার,
বড়াল। তার মানে দুইটা মাঝখানে মনে রাখবা যে কোন নদীতে শুকিয়ে গেছে, কোন নদীতে মারা গেছে। আমি দুইটাই অপশনে রেখে দিয়েছি। ওকে, গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশ হয় কত সালে? 1977 সালে একটি চুক্তি হয়। রামসার কনভেনশন কত সালে সংশোধন করে? রামসার কনভেনশন সংশোধন করা হয় 1982 সালে। পানি বিশুদ্ধকরণে ক্লোরিন, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার, আর কি ব্লিচিং পাউডার সংকেত এটা, আর সোডিয়াম ক্লোরাইড লবণের সংকেত। তার মানে পানি বিশুদ্ধকরণ দুইটা ব্যবহার করা হয়, একটা ক্লোরিন আর এটা কি তোমার হচ্ছে ব্লিচিং পাউডার। সোডিয়াম ক্লোরাইড এক্ষেত্রে লাগে না। ওকে, সীসা মিশ্রিত পানি পান করার ফলে ফুসফুসে ক্যান্সার হয় না, শরীরে জ্বালাপোড়া হয়, মেজাজ খিটখিটে হয়। তার মানে সীসা মিশ্রিত পানি পান করলে আমার ক্যান্সার হয় না, কিন্তু কি হয়? খ আর গ, মানে শরীর জ্বালাপোড়া হয় আর মেজাজ খিটখিটে হয়। ওকে, আন্তর্জাতিক পানি ব্যবহার এর জন্য কত সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1997 সালে। আন্তর্জাতিক পানি ব্যবহারের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1997 সালে। ওকে, মনোযোগ সহকারে ক্লাসটি করো। আমাদের দেখো এখানে এই যে এই মাত্র 4 পৃষ্ঠা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় যে এমসিকিউ ছিল, মাত্র 35টা এমসিকিউ দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে। এই 35টা এমসিকিউ আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, আমাদের চ্যাপ্টার 3। দেখতে পাচ্ছ, যখন আমরা গাইড বা অন্য কোনো বই থেকে করবো তখন হচ্ছে প্রায় 150 থেকে 200 এমসিকিউ দেওয়া আছে, মাত্র এখান থেকে 35টা এমসিকিউ তোমাদের জন্য বাছাই করা হয়েছে। ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবো। ওকে, পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত? পূর্ণবয়স্ক মানুষের দেহের 8% হচ্ছে রক্ত। রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। ওকে, মানুষের রক্তরসে কত ভাগ পানি থাকে? মানুষের রক্তরসে 90 ভাগ পানি থাকে। কোনটি রেচন পদার্থ? অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে রেচন পদার্থ। রক্তরসে খাদ্য সার হিসাবে উপস্থিত থাকে কোনটি? অ্যামিনো অ্যাসিড। ওকে, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোনটি? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায়? অস্থি মজ্জায়। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি মজ্জায়। লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। কোনটির জন্য রক্ত লাল দেখায়? হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল দেখায়। মানুষের দেহে লোহিত কণিকার সংখ্যা গড় আয়ু কতদিন? মানুষের দেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। কোন রক্তকণিকা রক্তরসের মধ্যে নিজেই চলতে পারে? শ্বেত রক্তকণিকা রক্তরসের মধ্যে নিজেই চলতে পারে। ওকে, কোনটি অ্যান্টিবডি গঠন করে? লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? হিস্টামিন। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন। নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অনুচক্রিকা। নিচের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত কোনটি? রক্তক্ষরণ বন্ধ হওয়ার সাথে যুক্ত হচ্ছে থ্রম্বিন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। শ্বেত রক্তকণিকা কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। পারপুরা অবস্থা সৃষ্টি হয়। পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে? ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পারপুরা রোগের সৃষ্টি হয়। নিচের কোনটি সার্বজনীন গ্রহিতা গ্রুপ? সার্বজনীন গ্রহিতা হচ্ছে এবি, আর সার্বজনীন দাতা হচ্ছে ও। হৃৎপিণ্ডের বেষ্টনকারী পর্দা কোনটি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডে কি করে রাখে? বেষ্টন করে রাখে। কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। পূর্ণবয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ হচ্ছে রক্ত? 8 ভাগ। পূর্ণবয়স্ক মানুষের 8 ভাগ হচ্ছে রক্ত। রক্তরস পরিবহন করে হিমোগ্লোবিন রূপে অক্সিজেন, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান, হরমোন, এনজাইম, লিপিড। কোন দুইটা? 2 ও 3 আমাদের হিমোগ্লোবিন রূপে বহন করে না। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত? 10%। রক্তরসের জৈব ও অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 10%। রক্তক্ষরণ করে রক্ত জমাট বন্ধ করে কোনটি? রক্তক্ষরণ
করে রক্ত জমাট বন্ধ করে ফাইব্রিন। ফাইব্রিন একটা জালকের নাম। ওকে, আমাদের কয়েকটা জালক আছে, তার মধ্যে ফাইব্রিন হচ্ছে রক্ত জমাট বন্ধ করে। লিউকোমিয়া কি? লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। লিউকোমিয়া ব্লাড ক্যান্সার। কোন রক্তকণিকার জন্য লিউকোমিয়া হয়? WBC মানে শ্বেত রক্তকণিকা। গ্রহিতা রক্তের গ্রুপ জানা সম্ভব না হলে কোন গ্রুপে রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ? যদি গ্রহিতা রক্ত দেওয়া না সম্ভব হয় তাহলে ও নেগেটিভ রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ। সার্বজনীন দাতা গ্রুপ কোনটি? সার্বজনীন দাতা গ্রুপ হচ্ছে ও। আমি একটু আগে বলে আসছি। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? হৃৎপিণ্ডের আকৃতি ত্রিকোণাকার। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? ত্রিকোণাকার। তারপর রক্তের pH এর মান কতটুকু পরিবর্তন হলে মৃত্যু হতে পারে? রক্তের pH এর মান যদি 0.4 এর পরিবর্তন হয় তাহলে মৃত্যু হতে পারে। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ডের বেষ্টনকারী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথমে প্রবেশ করে? ডান এট্রিয়াম। আমাদের আছে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। তার মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রথমে প্রবেশ করে ডান এট্রিয়ামে। কোন রক্তনালী দূষিত রক্ত বহন করে? ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে। ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলা হয়? ডাব। আর সিস্টলকে বলা হয় লাভ। তাহলে ডায়াস্টলকে ডাব বললে সিস্টলকে বলা হয় লাভ। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 মিলিমিটার মার্কের। যদি কোনো কারণে শরীরের কোনো রক্ত লসিকা বন্ধ হয়ে যায় তাহলে কি হয়? যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে কি হয়? হার্ট অ্যাটাক হয়। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? রক্তে রয়েছে HDL বেশি থাকা শরীরের জন্য উপকারী। HDL। রক্তে কোলেস্টেরল এর স্বাভাবিক পরিমাণ কত? 100 থেকে 200 মিলিগ্রাম। শিরার বৈশিষ্ট্য প্রাচীর পাতলা, কার্বন ডাই অক্সাইড রক্ত বহন করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। তাহলে শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর প্রাচীর পাতলা হয়, তাহলে 1 ও 2। শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে LDL, কিন্তু ভালো কোনটা? HDL। রক্তের প্রধান উপাদান কয়টা? রক্তের প্রধান উপাদান 2টা। ডায়াস্টলের ডায়াবেটিসের লক্ষণ হচ্ছে ওজন বেশি লাগে, খুব পিপাসা লাগে, চোখে ঝাপসা দেখা যায়। তাহলে ওজন বেশি হয় না ডায়াবেটিসের, এই 2টা, খুব পিপাসা লাগে আর কি চোখে ঝাপসা দেখা যায়, মানে 2 ও 3। রহিমার ওজন 50 কেজি ও উচ্চতা হচ্ছে ও। আমরা হচ্ছে এই ফাঁকে আমরা হচ্ছে বলতে ভুলে গেছি যে আমরা প্রথম অধ্যায়টা শুরু করেছি। আমরা এই প্রথম পর্ব আমরা 4টা অধ্যায় দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। ঠিক আছে, এই 4টা অধ্যায় থেকে আমরা MCQ সংগ্রহ করেছি 149টি। ওকে, এই 149টি যদি মনোযোগ সহকারে তোমরা করতে পারো তাহলে হচ্ছে এখান থেকে মোটামুটি 50% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রহিমার ওজন হচ্ছে 50 কেজি ও উচ্চতা হচ্ছে 1.5 মিটার। BMI কত? BMI আমরা সূত্র কি জানি? ওজন বাই কি? উচ্চতা মিটার স্কয়ার। উচ্চতা মিটারের যে মানটা দেওয়া থাকবে সেটার কি উচ্চতারে হোল স্কয়ার করে দিবা, তাহলে আমরা BMI-টা পেয়ে যাব। ওকে, খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। শুক্রোজের উৎস কোনটি? শুক্রোজের উৎস হচ্ছে আখ আর গুড়। মানে আখ থেকে আমরা কি পাই? গুড় পাই। বা কোনটি স্টার্চের প্রধান উৎস? স্টার্চের প্রধান হচ্ছে ধান, গম স্টার্চের প্রধান অংশ। নিচের কোনটিকে দেহ গঠনের জন্য বলা হয়? নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? আমিষকে দেহ গঠনের খাদ্য বলা হয়। খাদ্যের মুখ্য উপাদান হলো প্রোটিন, খনিজ লবণ, ফ্যাটি। তার মানে ফ্যাটি আমাদের দরকার নেই, তার মানে কি 1 ও 2। ওকে, খাদ্যের সহায়ক উপাদান অন্তর্ভুক্ত হলো ভিটামিন, স্নেহ, পানি। 1 ও 3। দেহে গঠনকারী খাদ্য কোনটি? দেহ গঠনকারী খাদ্য হচ্ছে মটরশুঁটি। মাখনের বিশেষ সুগন্ধ ও স্বাদ সৃষ্টি করতে কি ব্যবহার করা হয়? মাখনের বিশেষ সুগন্ধ ও স্বাদ সৃষ্টি করতে ব্যবহার করা হয় এনজাইম। প্রাণীদেহের গঠনের নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? প্রাণীদেহ গঠনে অপরিহার্য হচ্ছে মাছ ও ডিম।
প্রাণীদের গঠন অপরিহার্য কোনটি? মাছ ও ডিম। বিপাক ক্রিয়ার উৎসেচক, এর উৎসেচক মানে এনজাইম, এর সাথে কো এনজাইম হিসেবে কাজ করে কোনটি? ভিটামিন। কো এনজাইম কাজ করে ভিটামিন। প্রাণীদের শুষ্ক ওজনে কত ভাগ প্রোটিন? 50 ভাগ হচ্ছে প্রোটিন। কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য? পনির, বা কি বলা হয়? কোবালামিন বলা হয়। নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন সি ও বি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। পুদিনা পাতার কোন ভিটামিন বিদ্যমান? ভিটামিন এ হচ্ছে পুদিনা পাতায় বিদ্যমান। ইসির দাঁতের মাড়ি ফুলে রক্ত পড়ে, এই অবস্থায় তাকে কি খেতে দিতে হবে? খেতে দিতে হবে আমলকি, পেয়ারা, করলা, তিনটাই সঠিক। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এ, ডি, বিসি, ই, কে। তাহলে এ, ডি আর বিসি হচ্ছে এ, ডি আর হচ্ছে ই, কে হচ্ছে ভিটামিন দ্রবণীয়, পানিতে স্নেহে দ্রবণীয়। হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে ক্যালসিয়াম। নিচের কোনটি অভাবে বয়স্ক মহিলাদের অস্টিওমেলেসিয়া রোগ হয়? ক্যালসিয়ামের অভাবে অস্টিওমেলেসিয়া রোগ হয়। সুষম খাদ্যের পিরামিডে সর্বোচ্চ স্তরে কোনটি? সুষম খাদ্যের পিরামিডে সর্বোচ্চ স্তর হচ্ছে স্নেহ ও চর্বি। কত বছর পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে? 20 থেকে 24 বছর পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে। একজন দৈহিক পরিশ্রম করা মানুষের দৈহিক কত গ্রাম খাদ্য গ্রহণ করা প্রয়োজন? 2000 থেকে 2500 কিলোক্যালোরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন। অ্যাসিডিক অ্যাসিড এর 5% কি কাজে ব্যবহার করা হয়? ফল পাকাতে ব্যবহার করা হয়। ব্রাইন কি? ব্রাইন হচ্ছে চিনির দ্রবণ, লবণের দ্রবণ, মেরিন ওয়াটার। 2 ও 3, লবণের দ্রবণ আর মেরিন ওয়াটার। ফলের রস, ফলের আঁশ ইত্যাদি সংরক্ষণের জন্য কোনটি উপযোগী? সোডিয়াম বেনজয়েট। ক্যালসিয়াম। কালটার কি জাতীয় পদার্থ? কালটার হচ্ছে হরমোন জাতীয় পদার্থ। নিচের কোনটি জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যাসিটিলিন উৎপন্ন করে। এইচআইভি নিচের কোনটি আক্রমণ করে? এইচআইভি আক্রমণ করে কোনটি? এইচআইভি আক্রমণ করে প্লাটিলেট। এইচআইভি কোনটি আক্রমণ করে? প্লাটিলেট। এইচআইভি আক্রমণ করে প্লাটিলেট। 1981 সালে প্রথম চিহ্নিত করা হয় এটা। কত সালে? 1981 সালে প্রথম চিহ্নিত করা হয়। কোনটি? প্লাটিলেট। আম যাতে দ্রুত না পাকে সেজন্য রিপেন, কাল্টার বা এথিলিন কোনটি দেওয়া হয়? 2 ও 3। শৈশবকালে বয়সীমা কত? আমরা চতুর্থ অধ্যায় ফিরে আসছি। চতুর্থ অধ্যায়, তার মানে আমাদের প্রথম অধ্যায় যা ছিল শেষ। চতুর্থ অধ্যায়ে শৈশবকালের বয়সীমা কত? শৈশবকালের বয়সীমা হচ্ছে 5 বছর। ছেলেদের বয়সন্ধিকাল শুরু হয় 10 থেকে 15 বছর বয়সে। বয়সন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তন কি ঘটে? দাড়ির গোঁফ গজানো হয়। বয়সন্ধিকালে মানসিক পরিবর্তন হয় কোনটির? আবেগ দ্বারা চালিত হওয়া। মানসিক পরিবর্তন হয় কোনটির? আবেগ দ্বারা চালিত হওয়া বয়সন্ধিকালে। বয়সন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে? বয়সন্ধিকালে মানসিক পরিবর্তন অদৃশ্য থাকে। ছেলে মেয়েদের আবেগ দ্বারা পরিচালিত হওয়ার বয়স কোনটি? আবেগ দ্বারা পরিচালিত হওয়ার সময় হচ্ছে 11 থেকে 19 বছর বয়সে। তার মানে তখন হচ্ছে আমাদের বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। ওকে, ছেলে মেয়েদের কোন সময়কে বয়সন্ধিকাল বলা হয়? 11 থেকে 19 বছর সময়কে কি বলা হয়? বয়সন্ধিকাল বলা হয়। মানুষের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী? মানে কয়টি হরমোন দায়ী? তাহলে 2টি হরমোন দায়ী। শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য 2টি হরমোন দায়ী। মেয়েরা কত বছর বয়সে গর্ভধারণ করলে ঝুঁকি কম থাকে? 20 বছর বয়সে গর্ভধারণ করলে ঝুঁকি কম থাকে। বসন্তকালে ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী কোন হরমোন? টেস্টোস্টেরন হরমোন। বসন্তকালে শারীরিক ও মানসিক। ছেলেদের জন্য টেস্টোস্টেরন, মেয়েদের জন্য হচ্ছে ইস্ট্রোজেন। যেটা মেয়েদের জন্য এই ইস্ট্রোজেন হরমোন। ওকে, মানুষের প্রতিটি দেহে কোষে কয়টি ক্রোমোজোম থাকে? দেহ কোষে ক্রোমোজোম থাকে 46টি।
বসন্তকালের উপর নিচের কোন হরমোনের প্রভাব নেই? ইনসুলিন হরমোনের কোনো প্রভাব নেই। সাধারণত কত বছর বয়সে মধ্যে ঋতুস্রাব শুরু হয়? 10 থেকে 17 বছর বয়সের মধ্যে ঋতুস্রাব শুরু হয় মেয়েদের। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কত? 18 বছর। অকাল গর্ভধারণের শিক্ষাগত সমস্যা কোনটি? অকাল গর্ভধারণের শিক্ষাগত সমস্যা হচ্ছে সংকোচে মানসিক চাপ বৃদ্ধি। সংকোচে মানসিক চাপ বৃদ্ধি। কিশোর গর্ভবতী হলে বিদ্যালয়ে যায় না, এটা কোন ধরনের সমস্যা? শিক্ষাগত সমস্যা। আচ্ছা, সর্বপ্রথম কোন বিজ্ঞানী টেস্ট টিউব বেবি তৈরি করেন? টেস্ট টিউব বেবি তৈরি করেছেন প্রথম বিজ্ঞানী হচ্ছে প্রেটুসি। মনে রাখবা, এখানে অনেকগুলো প্রশ্ন আসে। প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে প্রেটুসি, কিন্তু এটা প্রেটুসি ছিল ইতালীয় বিজ্ঞানী। কোন বিজ্ঞানী? ইতালীয় বিজ্ঞানী। এবং যে শিশুটি জন্ম টেস্ট টিউব বেবি হয়েছিল, সেই শিশুটি বেঁচে ছিল মাত্র 29 দিন বেঁচে ছিল। ওকে, আর তার হচ্ছে 1978 সালে জন্ম। শিশুটির জন্মগ্রহণ করেছে 1978 সালে, যে আবিষ্কার করছিল, কিন্তু বেঁচে ছিল 29 দিন। প্লেটোস হচ্ছে ইতালীয় বিজ্ঞানী। আর এই বেবির জন্য প্রথম সফলতা লাভ করে ইংল্যান্ড হচ্ছে টেস্ট টিউব বেবির জন্য প্রথম সফলতা লাভ করে। এই কয়েকটা পয়েন্ট ভালো করে মনে রাখবো, কারণ এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসার সম্ভাবনা আছে। সর্বপ্রথম টেস্ট টিউব বেবির নাম কি? লুইস জয় ব্রাউন সর্বপ্রথম হচ্ছে টেস্ট টিউব বেবির নাম। কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা থাকে টেস্ট টিউব বেবি থেকে। এইটুকুর মাঝখানে অনেকগুলো টপিক আমি একটু টাচ করে রেখে দিয়েছি, এগুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম সফল টেস্ট টিউব বেবির নাম কি? লুইস জয় ব্রাউন। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া। 23 জোড়া, 46টি, কিন্তু অটোসোম এর মাঝখানে 23 জোড়া মাঝখানে অটোসোম হচ্ছে 22 জোড়া, সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। আচ্ছা, অটোসোম 22 জোড়া, কয়টা? 44টি। মানুষের জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা কয়টা? 23টা। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা খেয়াল রাখতে হবে। জনন কোষ আর হচ্ছে ক্রোমোজোম, মানবদেহের ক্রোমোজোম সংখ্যা দুইটা, একটা হচ্ছে কয় জোড়া, একটা হচ্ছে সংখ্যা কয়টা? 23। জিন স্ত্রী নির্ধারক ক্রোমোজোমের নাম কি? XX, আর পুরুষ XY। ডিম্বাণু তা সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তার মানে ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টা? ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা একটা। মাতৃগর্ভে একটা, পুরুষ গর্ভে একটা, এই হলো দুইটা সেক্স ক্রোমোজোম, মানে 1 জোড়া। কোন বিজ্ঞানী ফসিল আবিষ্কার করেন? জেনোফেন। ফসিল আবিষ্কার করছিল কোন বিজ্ঞানী? জেনোফেন। আচ্ছা, জেনোফেনকে কিন্তু আবিষ্কারক বলা হয়, ফসিল আবিষ্কারক বলা হয়। জীবাশ্ম জ্বালানি। কোথায় থেকে সর্বপ্রথম জীবনের উৎপত্তি হয়েছিল? জীবনের উৎপত্তি হয়েছিল সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে হচ্ছে জীবনের উৎপত্তি হয়েছিল। পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনাকে কি বলা হয়? রাসায়নিক বিবর্তন। দুইটা যে উৎপত্তি হচ্ছে, এই ঘটনাকে বলা হয় রাসায়নিক বিবর্তন। আচ্ছা, এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, নিউক্লিয় প্রোটিন এ ভাইরাস। এ চিহ্নিত অংশের নাম কি? এ চিহ্নিত অংশের নাম হচ্ছে নিউক্লিয় প্রোটিন ভাইরাস, যেহেতু মাঝখানে আছে সেটা হচ্ছে প্লেটো ভাইরাস। কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটি? নিউক্লিয় প্রোটিন প্রথমে, প্লেটো ভাইরাস, তারপরে কি ভাইরাস। এটা আমরা একটু আগে পড়ে আসলাম। ওকে। বসন্তকালে আবেগ দ্বারা চলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া। 1 ও 2। গর্ভধারণের লক্ষণ: বমি হওয়া, গুম হওয়া, মাথা ঘোরা। 1 ও 3। বমি হওয়া আর কি? বমি হওয়া আর হচ্ছে মাথা ঘোরা। দেহের বাইরে ডিম্বাণু শুক্রাণুর মিলনকে কি বলে? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইনশাল্লাহ এটা অনেক বেশি একটা এমসিকিউ, অনেক বোর্ডে আসছে। দেহের বাইরে ডিম্বাণু শুক্রাণু মিলন করা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন। কোনটি জীব ও জ্বরের মধ্যে অবস্থা নির্দেশ করে? ভাইরাস জীব ও জ্বরের মধ্যে অবস্থা নির্দেশ করে। আচ্ছা, আমাদের লাস্ট পার্ট আজকে দেখো, মানুষের লুপ্তপ্রায় অঙ্গ কোনটি? কক6। মানুষের লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে কক6। কোন প্রাণীর হৃৎপিণ্ড ও 3 প্রকোষ্ঠ বিশিষ্ট? কোন ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, রুই মাছের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের কয়টা? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কার অগ্রপথ সৃজনশীলতার জন্য রূপান্তরিত হয়েছে? অগ্রপথ সৃজনশীলতার জন্য রূপান্তরিত হয়েছে মানুষ। নিচের কোন জীবটি সরীসৃপ এর ন্যায় ডিম পারে? প্লাটিপাস। সরীসৃপের ন্যায় ডিম পারে প্লাটিপাস। নিচের কোন প্রাণীকে সংযোগকারী জীব বলে? প্লাটিপাসকে সংযোগকারী জীব বলা হয়। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম নিচের কোনটি? গিকসো হচ্ছে উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম।
জৈব বিবর্তনের জনক ডারউইন। জৈব বিবর্তনের জনক হচ্ছে ডারউইন। প্লাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী, সন্ধিপদী প্রাণী, জীবন্ত জীবাশ্মের উদাহরণ। এক ও দুই, কারণ প্লাটিপাস কি নয়? সন্ধিপদী প্রাণী নয়। ডারউইনের মতে জীবের খাদ্য বাসস্থান সীমিত আকার, কারণ কি? ভূপৃষ্ঠে আয়তন নির্দিষ্ট, এই জন্য। আচ্ছা, তার মানে আজকে আমাদের 149টা এমসিকিউ শেষ হয়ে গেল। চ্যাপ্টার গেছে মাত্র 4টি, আর এই চ্যাপ্টারগুলো মাঝখানে আমরা 149টা এমসিকিউ শেষ করেছি। ইনশাল্লাহ এই 149টা এমসিকিউ থেকে ইনশাল্লাহ তোমরা প্রায় 50% কমন পেয়ে যাবে, কারণ আমাদের চ্যাপ্টার মোটামুটি যেগুলো থেকে বেশি আসে এগুলো আমরা আগে দিয়েছি। ওকে, তাহলে এই চ্যাপ্টারগুলো ভালো করে করবে এবং ভিডিওটা 2-1 বার দেখলে, যদি তোমার লিখতে আর কি তোমার হচ্ছে বেশি কষ্ট হয়ে যায়, তাহলে 2-1 থেকে 3 বার ভিডিওটা দেখলে তোমার হচ্ছে সব ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই 150 এমসিকিউ প্রথমে হচ্ছে যদি ভালো করে আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ আমি 399টা এমসিকিউ সাজেশন দিব। যদি তোমরা পড়ে না দিতে পারো তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে? পরবর্তীতে বলতে পারবা না যে কমন পড়তে দিতে পারি নেই, কিন্তু হচ্ছে ভালো করে পড়তে হবে, ইনশাল্লাহ পারা সম্ভব। ওকে, তাহলে পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বিদায় নিচ্ছি আমি, মেহেদী হাসান তুহিন। আসসালামু আলাইকুম।